মৌলভীবাজার বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ভারত থেকে পুশিন ১৫৩ জনকে আটক করেছে বিজিবি। পটুয়াখালীতে নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ, সার্বভৌমত্ব রক্ষায় সংকল্পবদ্ধ থাকার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের। নির্বাচনের দাবি করা কি মহাপাপ, প্রশ্ন রিজভির। নির্ধারিত সময়ে ভোট করবে সরকার, আশাবাদ জামায়াত আমিরের। চট্টগ্রামে এনসিপির ৮ উপজেলায় পথসভা, উপদেষ্টা আসিফ মাহফুজ দলের কেউ নয়, দাবি হাসনাতের। এবং আজ জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী, কুমিল্লায় জাতীয়ভাবে উদযাপন, ময়মনসিংহে ৩ দিনের আয়োজন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে ৮টি রাজনৈতিক দল ও সংগঠন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, জামায়াতে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস ও নিজামে ইসলামী পার্টির প্রতিনিধি দল। বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে আলোচনা করেন রাজনৈতিক নেতারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশিনের ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ১৫৩ জনকে আটক করেছে বিজিবি। রোববার সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় দিয়ে এই পুশিনের ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, বড়লেখা উপজেলার লাতু বিউপি ক্যাম্পে ৭৯ জন, পালাথল বিউপিতে ৪২ জন এবং নয়াগ্রাম বিউপিতে ৩২ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫২ বিজিবির সদস্যরা সীমান্তের ৩টি বিউপি ক্যাম্প থেকে এসব ব্যক্তিকে আটক করে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নতুন নাবিক সহ নৌবাহিনীর সব সদস্যকে দৃঢ় সংকল্পবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেন, দেশের সুবিশাল সমুদ্র সীমা রক্ষায় নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবে। রোববার পটুয়াখালীর বানৌজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর ২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের পুরস্কার প্রদান করেন। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে দাঁড়িয়ে জাতীয়। মধুপুর শালবনে ক্ষুদ্র নিগোষ্ঠী সহ বনবাসীদের বিরুদ্ধে ১২৯টি মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার দুপুরে টাঙ্গাইল মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে তিনি এ ঘোষণা দেন। জানান, শালবনে পুনরায় শাল গাছ রোপণ করা হবে এবং ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণের বাণিজ্যিক কার্যক্রম ধীরে ধীরে বন্ধ করা হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্প কার্যক্রম উদ্বোধন করা হয়। শালবনে আবার শাল গাছই আমরা ফেরত আনি, সেই কার্যক্রমটা আপনাদের দীর্ঘদিনের কার্যক্রম। সেই কার্যক্রম শুরু করার একটাই উপায় হচ্ছে বর্ষাকালে শালবনের গাছগুলো লাগিয়ে দেওয়া, শাল গাছগুলো লাগিয়ে দেওয়া। সেই কাজটা শুরু হলো। এটা সাস্টেইনেবল করার অনেক কয়টা উপায় আছে। একটাই উপায় হচ্ছে এই বনের যারা প্রথাগত বনবাসী তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা। সেটা আজকে আপনারা দেখছেন যে আমরা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করছি। আমরা প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে শালবনের সীমানাটা চিহ্নিত করছি। নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি করা কি মহাপাপ, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরের লোকেরা চলমান সংকট ঘনীভূত করছে। নিজেদের অর্পিত দায়িত্ব বাদ দিয়ে উপদেষ্টারা গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি
আভাস খুঁজে পায়, বৈশিষ্ট্য খুঁজে পায়, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। এখন তো মুক্ত পরিবেশ থাকবে, এখন তো শান্তিময় পরিবেশ থাকবে। এখন কেন সরকারের যারা পরিচালনার সাথে আছেন তারা কেন এই ধরনের একদম পার্টিজান ভূমিকা, বিতর্কিত ভূমিকা পালন করে? প্রধান উপদেষ্টার ঘোষিত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন বলে আশা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। বলেন, প্রধান উপদেষ্টা চান একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে, যা ইতিহাস হয়ে থাকবে। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। এ সময় বন্দর ও করিডোর ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে জামায়াতের আমির বলেন, দেশের স্বার্থ বিরোধী যে কোনো কাজই জামায়াতের অবস্থান না। এ সময় নো করিডোর নো বন্দর জামায়াতের এমন স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি। বলেছে যে আমি আমার কথা শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন, তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। আমরা নো বলে এসেছি, আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় জাতীয়ভাবে উদযাপন হচ্ছে ১২৬তম নজরুল জয়ন্তী। এবারের প্রতিপাদ্য ২৪-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। ময়মনসিংহে ৩০ সালেও চলছে ৩ দিন ব্যাপী আয়োজন। সহকর্মীদের তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কুমিল্লা। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম ৫ বার এসেছিলেন কুমিল্লায়। কবির স্মৃতি বিজড়িত এ জেলায় এবার জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে জাতীয়ভাবে। এবারের প্রতিপাদ্য ২৪-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনেরও ব্যবস্থাপনায় চলছে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান। এই উপলক্ষে আমরা ৩ দিন ব্যাপী আমরা অনুষ্ঠানমালা সাজিয়েছি। প্রথম দিন উদ্বোধনী দিন এবং সমাপনী দিন আমাদের কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আমাদের অনুষ্ঠান হবে এবং দ্বিতীয় দিন কুমিল্লা জেলার দৌলতপুরে আমাদের অনুষ্ঠানটি হবে। নজরুল জয়ন্তী উপলক্ষে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালেও চলছে ৩ দিন ব্যাপী আয়োজন। জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নজরুল একাডেমি মাঠে আলোচনা সভা ও নজরুল মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেলা। আমরা আনন্দে, উৎসাহে, উদ্দীপনে আমরা এই দিনটি কাটাবো এবং ত্রিশালবাসীর ভিতরে এই দিনটিকে কেন্দ্র করে আনন্দ বিরাজ করে। এত আনন্দের ভিতরেও নজরুল প্রেমী ত্রিশালবাসী যারা আছে তাদের ভিতরে একটা চাপা ক্ষোভ রয়েছে যে এত কিছু ত্রিশালবাসী নজরুলের নামে করলো, বিশ্ববিদ্যালয়ে জায়গা দিল, জমি দিল, কিন্তু এখানে জাতীয় পর্যায়ে না হয় নজরুল প্রেমীরা কিছুটা হতাশ। মোটামুটি ভালোই, আরও 2 দিন আছে, আশা করা যায় ভালো হবে। এটা একটা ঈদের আনন্দের মতো। এখানে এখনো 2 ঘন্টা বাকি মূল অনুষ্ঠান শুরু হওয়ার। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পুরা মেলা প্রাঙ্গণটা এখনই লোকে লোকারণ্য হয়ে গেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমাদের শুধু কোনো ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, কোনো সাহিত্য একক উনি সম্পদ নন, উনি গ্লোবাল অ্যাসেট, গ্লোবাল রিসোর্স। এবং আপনারা জানেন যে আমাদের স্বাধীনতার আন্দোলন, আমাদের ব্রিটিশ আন্দোলন, আমাদের পাকিস্তান আন্দোলন, প্রত্যেকটি যত অর্জন বিসর্জন, এগুলোর সাথে কিন্তু আমাদের ভেতরের শক্তি হিসেবে কাজ করেছে কবি নজরুলের। প্রেম, দ্রোহ ও সাম্যের কবি নজরুলের সৃষ্টি চির অম্লান হয়ে থাকবে বলে মন্তব্য নজরুল গবেষক ও শিল্পীদের। সাম্যবাদের কবি শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় কবি স্মরণে নানা আয়োজনে চলছে কুমিল্লা ও ময়মনসিংহে। বিস্তারিত জানবো সহকর্মী সুমন কবির ও ইলিয়াস আহমেদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি কুমিল্লায়। সুমন, আয়োজনে কি কি রয়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? জানা যাচ্ছে কুমিল্লা
প্রফেসর জাতীয় অধ্যাপক সলিমুল্লাহ খান সাহেবের ধারা সকল আসলে আসছে। তার 3 দিন থেকে এই আয়োজনে সকলকে নিয়ে এসেছে সাথে সামনে দলিতের কুমিল্লা জেলা শেষ হবে কুমিল্লা 3 দিন ব্যাপী এবং সেদিক থেকে কথা বলার চেষ্টা করি পর্যায়ে সকল ঢাকা সকলকে দেখেছি অবস্থা বিশেষ পরিবর্তন হয় নাই। আমাদের বিগত সরকারকে আপনারা অনেকে ফ্যাসিস্ট বলেন, আমিও বলতে প্রচুর করবো না, কিন্তু ভারতের ব্রিটিশ শাসন কি ছিল? ফ্যাসিস্ট শাসনের যে কোনো অংশই কম ছিল না। নজরুল ইসলাম অনুবাদ করেছেন স্বেচ্ছাতন্ত্র, এখানে আছে, এই বইতে আছে। নজরুল ইনস্টিটিউট এই বই অনুবাদ করে অনুমোদন করেছে। আমরা সবাই বলি যে আমি বই ভাবছি মাত্র। নজরুল ইসলাম ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলেন, তোমাদের একজনকে মারিলে আমাদের 1000 লোককে খুন করো, আর আমাদের 1000 লোককে পাঁঠা টাকা করিয়া টাকিলে তোমাদের কিছু করতে পারবে না। মনুষ্যত্বে, বিবেকে, আত্মসম্মানে, স্বাধীনতার উপর এত জুলুম কেউ কখনো সহ্য করতে পারে কি? উদ্ধৃতি শেষ। এখন আমি লিখে রেখে 1 ফোঁটা শিশির বলে একটা লাইন লিখলাম, মনুষ্যত্ব কোন পদার্থের নাম? এই প্রশ্নের উত্তরে আরো কয়েকটি প্রশ্নের আশ্রয় নিয়েছিলেন নজরুল ইসলাম। উদ্ধৃতি, এই যে সেদিন হতভাগারা 1000 বছরের পরিচিত, সারা জীবনের সুখ দুঃখ স্মৃতি বিজড়িত বাপ দাদার ভিটা বাড়ি, আত্মীয় পরিজন, অনুষ্ঠানের এ পর্বে আহ্বান জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি ডাক্তার মাহবুবুর রহমান লিটন, সিন্ডিকেট সদস্য 2, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। তিনি শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন মানবতাবাদী জননেতাও বটে। আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে। আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এছাড়াও আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ এবং অন্যান্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত সালে সেই আলোচনা সভায় উপস্থিত হতে পেরে তারা নিজেদেরকে ধন্য মনে করছেন এবং তারা বলছেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে বার্তা ছিল, সেই বার্তা ধরেই কিন্তু তাদের আগামীর যে পথ চলা শুধু হবে সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য ডাক্তার মাহবুবুর রহমান, তিনি কিন্তু বক্তব্য রাখছেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও আমরা দেখেছি একাডেমি মাঠে কিন্তু 3 দিন নজরুল মেলার আয়োজন করা হয়েছে, সেখানে সকাল থেকেই কিন্তু জেলা প্রশাসক মানুষ অংশগ্রহণ করছেন এবং মেলা তারা কিন্তু ত্রিশাল থেকে জাতীয় নজরুল ইসলামের জন্মজয়ন্তী যে অনুষ্ঠান হচ্ছে তার সর্বশেষ তথ্য। জেলা পুলিশ দর্শক, জাতীয় কবির স্মরণে নানা আয়োজনে চলছে কুমিল্লা ও ময়মনসিংহ। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বেসরকারীকরণের প্রতিবাদে বন্দর ভবনের প্রধান ফটক বন্ধ করে অবস্থান ধর্মঘট করছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। রোববার সকাল 10টায় চট্টগ্রাম বন্দর ভবনের প্রধান ফটক বন্ধ করে ব্যানার টাঙিয়ে প্লেকার্ড হাতে অবস্থান নেন
চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। এ সময় অবিলম্বে এনসিটি বেসরকারীকরণ সিদ্ধান্ত বাতিল না হলে সড়ক অবরোধ এবং ঈদের পর বন্দর শাটডাউনের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতারা। নানা আয়োজনে দেশজুড়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ভূমি মেলা। এবারের প্রতিপাদ্য নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। মেলায় ভূমি সংক্রান্ত সব সেবা সহজে পাচ্ছেন সেবা গ্রহীতারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি, এই স্লোগানে সারা দেশে চলছে 3 দিন ব্যাপী ভূমি মেলা। রাজশাহীতে মেলার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলাটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হয়েছে ভূমি মেলা। এখানে কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাই ও মৌজা মানচিত্র প্রদানের সুবিধা রয়েছে। এদিকে পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ভূমি অধিগ্রহণ ভুক্তভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। কুমিল্লা জেলা পরিষদের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এরপর শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পরে জেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। ভূমি মেলা চলবে 27 মে পর্যন্ত। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে 8টি রাজনৈতিক দল ও সংগঠন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আসতে শুরু করেছেন নেতারা। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, এখন পর্যন্ত কোন কোন দলের নেতারা এসেছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেছে এবং আমরা জানি যে 5টায় বৈঠকটি শুরু হবে এবং তার আগেই রাজনৈতিক দলের নেতারা আসছেন এবং বিভিন্ন চেকিংয়ের পরে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করছেন এবং প্রথম ধাপে কিন্তু 11 জন নেতা আসবেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের এবং দ্বিতীয় ধাপের 9 জন নেতা আসবেন, তাদের সাথে কথা বলবেন এবং গতকালকেই কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের নীতি নির্ধারণী কি হবে, নির্বাচন কবে হবে, সব মিলিয়ে সব রাজনৈতিক দলের সাথে কিন্তু প্রধান উপদেষ্টা আলোচনা করছেন এবং ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে কয়েকজন এসেছেন। প্রথম যে 11 জন আসবেন তাদের মধ্যে ছিলেন কর্নেল অলি আহমেদ, যিনি এলডিপির সভাপতি, তিনি আসবেন। এছাড়া মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম যিনি কমিউনিস্ট পার্টির, তিনিও আসবেন এবং খালিকুজ্জামান ভূঁইয়া আসবেন। টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম এবং শহীদউদ্দিন চৌধুরী বাবলু তিনিও কিন্তু আসবেন। অর্থাৎ প্রথম ধাপেই কিন্তু 11 জন আসছেন, যেগুলো রাজনৈতিক দলের সভাপতি এবং রাজনৈতিক দলের প্রতিনিধি আসছেন মূলত। এছাড়া দ্বিতীয় দফায় আসবেন মাওলানা সাদিকুর রহমান খান, রেজাউল করিম, মাওলানা মামুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মঞ্জুরুল ইসলাম আফিন্দি, সেখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং মুফতি মাওলানা সাখাওয়াত হোসেন আসবেন এই দ্বিতীয় দফায় এবং তাদের যে বৈঠকটি সেটি কিন্তু সন্ধ্যা 6টার দিকে শুরু হবে এবং এরপরেই কিন্তু আমরা জানতে পারবো যে আসলে কোন সব বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। সেগুলো হয়তো এই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা ভিতর থেকে বের হয়ে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখন আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো। তবে উদ্ভূত পরিস্থিতি যে এখন রাজনৈতিক একটা সংকট তৈরি হয়েছে, বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর সাথে অনেকটা টানাপোড়েন তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে, বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থার কাছে লিজ দেওয়া এবং সেই সব কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে অনেকটা টানাপোড়েন তৈরি হয়েছে। সেই সব টানাপোড়েনের প্রেক্ষাপটে কিন্তু প্রধান উপদেষ্টা এই সব রাজনৈতিক দলের সাথে সর্বদলীয় বৈঠকের অংশ হিসেবে আলাদা আলাদা করে বৈঠক করছেন। তো কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো যে সেই সব দলগুলো আসলে কতটুকু আশ্বস্ত করতে পারছেন প্রধান উপদেষ্টাকে, আমরা হয়তো কিছুক্ষণ পরে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে 8টি রাজনৈতিক দল ও সংগঠন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।
দিনব্যাপী চট্টগ্রামের ৯ উপজেলায় পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জনগণকে জুলাই আগস্টের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে সরকারে রয়েছে, তাদেরকে রাজনৈতিক ট্যাগ দেওয়া উদ্দেশ্য প্রণোদিত। সহকর্মী একেএম নাজিমের রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ চট্টগ্রামের ৯টি উপজেলায় পথসভার মাধ্যমে জনগণকে জুলাই আগস্টের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সকালে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মৈজাটেক থেকে এ পথসভা শুরু করেন। পথসভায় হাসনাত আব্দুল্লাহ মুজিববাদী সংবিধান বাতিলের দাবি জানান। এ সময় বহিঃশক্তির সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, কারো প্রেসক্রিপশনে নয় বলে মন্তব্য করেন তিনি। আমরা চাই এই মুজিববাদী সংবিধান অবিলম্বে আমাদের বিরোধ করে সংস্কার করে আমাদের বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়, এমন ধরনের সংবিধান গণমানুষের বাংলাদেশের ভূখণ্ডের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়, এমন সংবিধান সেখানে কার্যকর করা হোক। বলেন, অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে। আমরা স্পষ্টভাবেই জানিয়েছি যে 2জন উপদেষ্টার কথা তারা বলেছেন, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না, এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই, বরং এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। এ সময় আরেক কেন্দ্রীয় নেতা ডাক্তার তাসলিম যারা বলেন, ছাত্র উপদেষ্টাদের দলীয় ট্যাগ দেওয়া উদ্দেশ্য প্রণোদিত। আমাদের বাংলাদেশ নতুন করে আমরা গড়ব, আপনাদের সাথে একসাথে গড়ব। আমাদের পথ চলা অনেক লম্বা, অনেক বাধা বিপত্তি আসবে, বাট আপনারা থাকলে আমরা এই সংগ্রাম চালিয়ে যেতে পারবো। চট্টগ্রামের আনোয়ারার চাতুরী চৌমুহনী, বাঁশখালী উপজেলা চত্বর, সাতকানিয়া কেরানীহাট, লোহাগড়া উপজেলার আমিরাবাদ, চন্দনাইশের দোহাজারী পৌরসভা, পটিয়া উপজেলা কলেজ গেট, বোয়ালখালীর গোমদন্ডিতে পথসভা করে এনসিপি। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ ছাত্র জনতা অংশ নেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম বন্দরের কমলাপুর আইসিডিতে আমদানিকৃত AFCL কন্টেইনারের ওপর আরোপিত 4 গুণ হারে স্টোর রেন্ট প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশন সহ কয়েকটি সংগঠন। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। অভিযোগ করেন, আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ হারে স্টোর রেন্ট আরোপের ফলে শিল্পের কাঁচামাল সহ অভ্যন্তরীণ বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। এতে বাধাগ্রস্ত হবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। ব্যবসায়ীদের দাবি, এনবিআর পুনর্গঠন নিয়ে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতির কারণে পণ্যের শুল্কায়ন বাধাগ্রস্ত হচ্ছে। গার্মেন্টস অ্যাক্সেসরিজের উপর যদি এই ধরনের হারে স্টোর রেন্ট চালু হয়, মনে করেন চিন্তা করা যায় যে 4 গুণ মানে সহজ কথা নয়। কিন্তু আমরা তো অলরেডি চিঠি দিয়ে জানিয়েছি যে আপনারা দয়া করে আমাদের এই স্টোর রেন্টটাকে আপনারা আগের মাত্রায় রাখেন, যাতে করে সহনীয় হয়। বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক সড়কের প্রশস্তকরণের কাজ শেষ করেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, খুঁটি অপসারণের কাজ তাদের নয়, আর বরাদ্দ সাপেক্ষে বৈদ্যুতিক খুঁটি অপসারণের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এদিকে সড়ক প্রশস্তকরণে নিম্নমানের কাজের অভিযোগও উঠেছে। টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জনসাধারণের চলাচল নিশ্চিত করতে গুড টু ফেয়ার অবস্থায় উন্নীতকরণের লক্ষ্যে 2021 সালে আরিচা, ঘিওর, দৌলতপুর, নাগরপুর, টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের প্রকল্প গ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। সড়কটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স। এখন পর্যন্ত 40% কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। 5 আগস্ট সরকার পতনের পর সড়কের সংস্কার কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি রেখেই প্রশস্তকরণের কাজ শেষ করেছে সৌজ কর্তৃপক্ষ। অনেক জায়গায় খুঁটি হেলে পড়ে রয়েছে, অথচ হেলে পড়া খুঁটিতে বিদ্যুৎ সঞ্চালন সচল রয়েছে। সড়কের উপর খুঁটি থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহনগুলো। সড়কটি টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ড হতে নাগরপুর চাষাভাদ্রা পর্যন্ত সড়কের 2 পাশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড PDB এর লাইন রয়েছে। এর মধ্যে খুঁটি অপসারণের জন্য শুধুমাত্র পল্লী বিদ্যুতের সাথে চুক্তি অনুযায়ী সৌজ কর্তৃপক্ষ 2023 সালে 4 কোটি 25 লাখ টাকা বিতরণ করেছে।
এতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বেশ কিছু অংশে খুঁটি অপসারণ করলেও ৫ আগস্টের পর সেটির কাজও বন্ধ রয়েছে। এছাড়া পিডিবির অধীনে খুঁটিগুলো এখনো অপসারণ করা হয়নি। খুঁড়ি হলে মাঝখানে পড়ে গেছে, খুঁড়ির মধ্যে হলে গাড়ি মাইরা দিব, খুঁড়িগুলো বাইরের সাইডে নিয়ে নেবো। কাজ যেহেতু শুরু করছিল তখন যদি মানুষ শেষ হয়ে যাইতো, মানুষের এই ভোগান্তি দূর হইতো। এই যে রাস্তায় খুঁটি পড়ে আছে, বিদ্যুৎ সংযোগ আছে, সেখানে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ এটা একটা বিষয়। আর এই দীর্ঘসূত্রিতা, সওজ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ খুঁটি অপসারণ করলে সড়কের কাজ পুনরায় করার কথা জানান ঠিকাদারি প্রতিষ্ঠান। যেকোনো পোল সরানো, পল্লী বিদ্যুৎ বাড়িয়ে রোজগার হারের থেকে টাকা নেই, তারপরে তারা সরায়। এখন তাদের পল্লী বিদ্যুতের অধীনের খুঁটিগুলো অপসারণের কাজ চলমান রয়েছে বলে জানান টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জিএম। গত কয়েকদিন আগে আবার ওরা ক্লিয়ারেন্স দিয়েছে যে কাজ করা যাবে। আমরা গত 3 দিন আগে আবার আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি, যেটুকু কাজ বাকি আছে সেটুকু করার জন্য। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া সাপেক্ষে বৈদ্যুতিক খুঁটি অপসারণের কথা জানান সওজের উপবিভাগীয় প্রকৌশলী। যেখানে আমাদের অপসারণ করা হবে সেই জায়গাগুলো আমরা অলরেডি ফাঁকা রেখে দিয়েছি এবং আমরা ডিপিপি সংশোধন করছি, অতিরিক্ত বরাদ্দ চেয়েছি। সেই বরাদ্দ যখন আসবে সেই খুঁটিগুলো সরানো হবে। আরিচা, ঘিওর, দৌলতপুর, নাগরপুর, টাঙ্গাইল প্রকল্পের এই আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইল অংশে পড়েছে 40 কিলোমিটার। এতে সড়কটি 18 ফুট থেকে বাড়িয়ে 34 ফুট প্রশস্ত প্রকল্প নিয়েছে সওজ কর্তৃপক্ষ। এতে খুঁটি অপসারণ ও ভূমি অধিগ্রহণ সহ মোট ব্যয় ধরা হয়েছে 1635 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নগদে গুনে গুনে নেন ঘুষ। নগদে না থাকলেও সমস্যা নেই, আছে বিকাশে ঘুষ নেওয়ার ব্যবস্থাও। পুরো অফিসের নিয়ন্ত্রণ দালালদের হাতে। এসবই সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ভূমি সংক্রান্ত সব অফিসের বাস্তব চিত্র। ঘুষ ছাড়া এসব অফিসে হয় না কোনো কাজ। কর্মকর্তা, কর্মচারী আর দালালদের কাছে রীতিমতো অসহায় সেবার প্রত্যাশীরা। ভূমি সংক্রান্ত অফিসের দুর্নীতি নিয়ে দেওয়ান ইমনের 3 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। গুনে গুনে ঘুষ নেওয়ার এই চিত্র ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়ন ভূমি অফিসের। অফিসটিতে 2 জন কর্মকর্তা থাকার কথা থাকলেও কাজ করছেন অনেকে, যাদের মাধ্যমেই চলে ঘুষ লেনদেন। আর এই অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ঘুষ নেন বিকাশে। ভূমি অফিসের চেয়ারে বসে ঘুষ লেনদেন করা ব্যক্তি ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে দ্রুত সটকে পড়েন। ঠিক মতন ভাবে উনি প্রতিবেদন দিচ্ছিলেন না দেওয়ার কারণে পরবর্তীতে ওনার সাথে আমার একবার সরাসরি আমার এক ভাতিজার মাধ্যমে কথা হয়। উনি 1.5 লক্ষ টাকা চায়। আমার এই বিষয়ে আমার বক্তব্য নাই, আমি কোনো কারোর কাছ থেকে কোনো লেনদেন করিনি। ধামরাই সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী আব্দুর রহমানের অর্থ লেনদেনের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও ভাইরালের পর অফিসেও অনিয়মিত তিনি। আশুলিয়া এসিল্যান্ড অফিসের ওয়েটিং রুমে বসে কাঁদছেন 50 ঊর্ধ্ব এক নারী। জালিয়াতির মাধ্যমে পাশের জমির মালিক খারিজ করে নিয়ে গেছেন তার জমির একাংশ। হারানো জমি ফিরে পেতে মিসকেস করে আদেশের অপেক্ষায় ঘুরছেন প্রায় 2 বছর। এর মধ্যে বিভিন্ন ব্যক্তিকে দিয়েছেন 40,000 টাকা, তবুও সমাধান না পাওয়ায় খোদ এসিল্যান্ড অফিসে বসেই কাঁদছেন তিনি। হয়রানির ভয়ে সরাসরি ক্যামেরার সামনে কথাও বলতে চান না তিনি। ভুক্তভোগীদের অভিযোগ, আশুলিয়া এসিল্যান্ড অফিসের দালাল সিন্ডিকেট ও অনিয়ম দুর্নীতির মাস্টারমাইন্ড কানুঙ্গ হাবিবুল্লাহ। টাকা খারিজ সবই আমার নামে, কিন্তু ওই যে খারিজ করে নিয়ে গেছে তারা বেশি। সম্পূর্ণ মিথ্যা কথা। আমার এনে যে সমস্ত লোক আসতেছে বসতেছে, আমি মূল দলিল দেখে সবাই এক করে মিলাই দিতেছি, সঙ্গে সঙ্গে সব সারি দিতেছি। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের জিম্মি করে জমির খারিজ, মিসকেস, খতিয়ান ফি, রেকর্ড সংশোধন ও নামজারির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন দালাল সিন্ডিকেট। আমি কোনো টাকা পয়সা দিই নাই, আমারটা হচ্ছে না, আমি 23 সাল থেকে ঘুরতেছি। টাকা না হলে ভূমি অফিসে সেবার কোনো প্রশ্নই আসে না। ওই খালি ঘুরতে থাকবেন, এমনি ঘুরতে থাকবেন, চুল পাকাবেন, এই যে আমার মতো চুল পেকে যাবো। আমি দালাল ধরি না, এটা আমার ব্যর্থতা বলতে পারেন। সাভার সচেতন নাগরিক কমিটির প্রতিনিধিরা বলছেন, সুনির্দিষ্টভাবে ভূমি খাতের দুর্নীতিবাজদের সম্পদ সরকারি কোষাগারে আনার পাশাপাশি শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। ভূমিতে যারা দুর্নীতি করে এরা সুনির্দিষ্টভাবে ধরে এদের সম্পদ যেগুলো করেছে এটা সরকারের কোষাগারে যদি আনা যায় আর তাদের যে শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে ভূমিতে দুর্নীতি বহুলাংশে কমে যাবে। ভূমি খাতে সেবা প্রত্যাশীদের হয়রানি ও দুর্নীতি বন্ধে দুদককে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। দেওয়ান ইমন, দেশ টিভি। বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, মহিয়সী নারী এবং সুরভির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্থ বানুর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেটে কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম.এ. সালামের উদ্যোগে রোববার বাদ জোহর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের খরারিয়া মুজাহিরুস সুন্নাহ মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নিয়ে ব্যারিস্টার এম.এ. সালাম বলেন, বেগম ইকবাল মাধ বানু একজন সমাজ হিতৈষী মানবতাবাদী নারী। তিনি সমাজের অসহায় নিপীড়িত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ব্যারিস্টার সালাম বলেন, ইকবাল বানু একটি আলোকিত পরিবারের সন্তান, যে পরিবার নিয়ে সিলেটের মানুষ গৌরবান্বিত বোধ করে। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, হাজী আসাদুদ্দিন, লোকমান আহমেদ, যুবদল নেতা মকসুদুল করিম নুহেল, জুবায়ের আহমেদ লিলু, ছাত্রদল নেতা মিজানুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। খাগড়াছড়িতে আলীকদম মারাইংতং জাদির বাণিজ্যিকরণের অপচেষ্টা ও বুদ্ধ মূর্তি ভাঙচুরকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করছে বৌদ্ধ জনগোষ্ঠী। রোববার সকালে উপজেলা সদরে এই মানববন্ধন হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। বক্তারা বলেন, কতিপয় অসাধু চক্র পরিকল্পিতভাবে মুনাফা লাভের আশায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই চক্রান্তের সাথে জড়িত লামার শিক্ষক উথুইয়ায় মার্মা জয় এবং তার ব্যবসায়িক পার্টনার ইকো রিসোর্টের মালিক অক্কাস মামুন নামের ব্যক্তি। তারা দুজন মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাঙ্গু মৌজার হেডম্যানকে ম্যানেজ করে মারাইতং জাদির জমি সাঙ্গু মৌজার দাবি করে গ্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত। চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে জেলার সবচেয়ে বড় গরু শাহরাস্তির কিং। বিশাল ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। গরুটি যাতে ছুটে পালাতে না পারে সেজন্য রয়েছে 4 জন নিরাপত্তা কর্মী। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। নাম তার শাহরাস্তির কিং। তার নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন 4 জন রক্ষী। শুনে ভরকে যাবেন না, এই কিংকে দরদামে বনলে কিনেও ফেলতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দিনে 2 বার তাকে শ্যাম্পু দিয়ে গোসল করাতে হয়। দেহের পুষ্টি বাড়াতে দেশি ঘাস সহ ভুসি ও খৈল খাওয়ানো হয়। বিশাল এই ষাঁড়টিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অনেকে। আমি গরুটাকে 2 বেলা দানাদার খাদ্য দিই, সকালে এবং বিকেলে। এই গরুটাকে শ্যাম্পু দিয়ে গোসল করে 2 বেলা। আমরা আসছি বড় গরু দেখার জন্য। এখানে এত বড় গরু আছে, আমার বয়সে আমি আর দেখি নাই এত বড় গরু। খামার থেকে বের হয়ে মুক্ত পরিবেশ পেলেই ছুটতে শুরু করে শাহরাস্তির কিং। যাতে ছুটে পালাতে না পারে সেজন্যই 4 জন নিরাপত্তা রক্ষী সবসময় তার দেখভাল করেন। শাহরাস্তির কিং বর্তমানে চাঁদপুরের শাহরাস্তিতে তাকে লালন পালন করা হচ্ছে। বয়স 3.5 বছর, ওজন প্রায় 25 মণ। মালিক সাখাওয়াত হোসেন বলছেন, এটি চাঁদপুর জেলার সবচেয়ে বড় ষাঁড়। বিশাল এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। কোরবানি ঈদ সামনে রেখে গরুটির দাম ঠিক করেছেন 7.5 লাখ টাকা। চাঁদপুর জেলার মধ্যে আমার গরুটা হচ্ছে সবচেয়ে বড় গরু। দীর্ঘদিন আমি আমার এই গরুটাকে যত্ন করে লালন পালন করেছি। বড় গরুগুলো অনলাইনের মাধ্যমে বেশি কেনা বেচা হয়, তাই খামারিদের বড় ধরনের গরু অনলাইনের মাধ্যমে বিক্রি করার পরামর্শ দেন প্রাণী সম্পদ কর্মকর্তা। গরু যেহেতু এটা বড় গরু, এটা বিক্রির চাহিদা কম থাকবে, আপনার পুরো খামারে একটা অনলাইন পেজ করবেন। অনলাইন পেজ করে এই বড় গরুর সাইজ, তার ওয়েট এবং তার জাত দিয়ে দিবেন এবং এটা একটা নির্দিষ্ট রেট দিয়ে দিবেন। শাহরাস্তির কিং ছাড়াও সাখাওয়াত হোসেনের খামারে কোরবানির আরও 14টি গরু রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভিড় বাড়তে শুরু করেছে পঞ্চগড়ের পশুর হাটগুলোতে। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, কেমন চলছে কোরবানির পশুর বেচাকেনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তর জেলা কিন্তু পঞ্চগড়, আর এবারে ঈদকে সামনে রেখে কিন্তু আসলে জমজমাট হতে শুরু করেছে পঞ্চগড়ের বাজারগুলোতে। বিশেষ করে আমি যে জায়গায় আছি
রাজনগর। পঞ্চগড়ের সবচেয়ে বড় যেটি হাট সেটি হচ্ছে রাজনগর। এই রাজনগরে কিন্তু আজকে সকাল থেকে দেখছি যে দেশি গরুর বিপুল সমাহার। এখানে আসলে গরু থাকলেও কিন্তু আসলে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা বলছে যে আসলে এবারে দাম অনেকটা বেশি। এদিকে যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে দামে ফারাক রয়েছে অনেক। যে গরুটি 1.5 লাখ টাকার বিক্রি করার কথা সেই গরু কিন্তু 1,32,000 বা 1,30,000 এমন হচ্ছে। এদিকে দূর থেকে যারা পাইকাররা এসেছে তারা বলছে যে এবারে গরুর দাম কিন্তু গতবারের থেকে বেশি। অর্থাৎ ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ী তিন দিক থেকেই কিন্তু আসলে ব্যবসায়ীদের মানে এই বাজারের ফারাক রয়েছে। আমরা কথা বলেছি যারা খামারি রয়েছে তারা বলছে যে হিসাবে উৎপাদন খরচ সেই হিসাবে গরুর দাম নেই বলে চলে, এরকম একটি কথা বলছে। এদিকে যারা ক্রেতা রয়েছে তারা বলছে যে দাম প্রতি বছরের থেকে এবারে একটু বেশি। আমরা আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের যে জেলা কর্মকর্তা তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এবারে পঞ্চগড়ের চাহিদা রয়েছে 1,20,000, কিন্তু পঞ্চগড়ে গরু রয়েছে প্রায় 1,45,000, অর্থাৎ 25,000 গরু প্রায় এই জেলা থেকে অন্তত যাবে বলে এরকম বলেছে। এদিকে কিন্তু আমরা এইখানকার যারা রয়েছে যারা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চারদিক থেকে আসলে সিসি ক্যামেরার আওতায় রয়েছে। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে যেমনটি বলেছে যে আসলে সার্বিক নিরাপত্তা অর্থাৎ ব্যবসায়ী ক্রেতা এবং জাল নোট থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা কিন্তু তারা রেখেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা কিন্তু তারা নেবে বলে এরকম জানিয়েছে। এই ছিল পঞ্চগড়ের রাজনগর হাট থেকে আমার কাছে ঈদের গরুর হাট দিয়ে সর্বশেষ। তো বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।